হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে একটা ক্লাস নিই। আজকে ক্লাসে যে টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটা হলো লেজিসলেটিভ অর্থাৎ আইন বিভাগ। আইন বিভাগ থেকে আজকে ক্লাসটা ডিসকাস করব। প্রথমেই কনসেপ্টগুলো ডিসকাস করে নেব, তারপর কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে আইন বিভাগ অর্থাৎ লেজিসলেটিভ। গঠনগত দিক থেকে আইনসভাকে দুইটি ভাগে ভাগ করা যায়। যে গঠনগত দিক থেকে আইনসভাকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে ভাগ করা যায়। আর সেই দুইটি ভাগ কি কি? একটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর একটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ওকে, তো এই যে আইনসভাটা রয়েছে, আইনসভাকে দুই ভাগে ভাগ করা যায়, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এখন এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি সেটাও দেখে নিই। প্রথমে রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। যেসব আইনসভায় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মাত্র কক্ষ থাকে তাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। মানে যেসব আইনসভা রয়েছে সেখানে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত শুধুমাত্র একটি কক্ষই থাকে, তাদেরকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। ওকে, অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি? যেসব আইনসভা দুইটি কক্ষ নিয়ে গঠিত তাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। অর্থাৎ আইনসভা জনপ্রতিনিধিদের নিয়ে একটি মাত্র কক্ষ থাকলে এক কক্ষ বিশিষ্ট, আর আইনসভায় যদি দুইটি কক্ষ থাকে, দুইটি কক্ষ নিয়ে গঠিত হয়, তাহলে সেটাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। ওকে, সো এখানে আমরা কি দেখলাম? গঠনগত দিক থেকে আইনসভাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে। সেই দুইটা ভাগ কি? একটা হলো এক কক্ষ বিশিষ্ট আর একটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট কি? এক কক্ষ বিশিষ্ট হলো যেসব আইনসভায় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মাত্র কক্ষই থাকে সেটাকে এক কক্ষ বিশিষ্ট, আর দুইটি কক্ষ থাকলে দুইটি কক্ষ নিয়ে গঠিত হলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট পার্টে যেটা রয়েছে সেটা হলো গঠন। এখন আমরা কি দেখব? গঠন। রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের দুইটি কক্ষ নিয়ে কেন্দ্রীয় আইনসভা গঠিত। যে রাষ্ট্রপতি ও পার্লামেন্টের দুইটি কক্ষ রয়েছে, সেই দুইটি কক্ষ নিয়ে কেন্দ্রীয় যে আইনসভাটা রয়েছে সেটা গঠিত হয়েছে। যে কেন্দ্রীয় আইনসভা কি নিয়ে গঠিত হয়েছে? একটা হলো রাষ্ট্রপতি, আর কি পার্লামেন্টের দুইটি কক্ষ রয়েছে, সেটা রাষ্ট্রপতি আর পার্লামেন্টের দুইটি কক্ষ নিয়ে সেই কেন্দ্রীয় আইনসভাটা গঠিত হয়েছে। উচ্চকক্ষের নাম হলো কাউন্সিল স্টেট, রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস, আর নিম্নকক্ষের নাম হলো লোকসভা অর্থাৎ হাউস অফ দ্য পিপল। অর্থাৎ পার্লামেন্টে যে দুইটা কক্ষ রয়েছে সেই দুইটা কক্ষ কি কি? একটা হলো উচ্চকক্ষ আর একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষের নামটা হলো রাজ্যসভা আর নিম্নকক্ষের নামটা হলো লোকসভা। রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাকে বলা হয় হাউস অফ দ্য পিপল। ওকে, যদি বলা হয় কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়েছে যে কাদের নিয়ে? কি হবে? রাষ্ট্রপতি আর পার্লামেন্টে যে দুইটা কক্ষ রয়েছে সেই দুইটা কক্ষ, অর্থাৎ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। পার্লামেন্টের দুইটা কক্ষ রয়েছে, একটা কক্ষ হলো উচ্চ কক্ষ আর একটা কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে রাজ্যসভা, নিম্ন কক্ষকে কি বলা হয়? লোকসভা। রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট, নিম্ন কক্ষকে কি বলা হয়? লোকসভা অর্থাৎ হাউস অফ দ্য পিপল বলা হয়। ওকে, তো আশা করি গঠনের পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব রাজ্যসভার গঠন। এই যে রাজ্যসভার গঠন, এই যে পার্লামেন্টে দুইটি কক্ষ রয়েছে, একটি কি উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। এই রাজ্যসভা কিভাবে গঠিত হয়, লোকসভা কিভাবে গঠিত হয় সেটাও তো আমাদের দেখতে লাগবে। তো সেটাই এখন দেখব। প্রথমে দেখব উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভাটা। তো রাজ্যসভার গঠন। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা, ভারতের যে পার্লামেন্টের যে উচ্চ কক্ষটা, সেই উচ্চ কক্ষের নাম হলো কি? রাজ্যসভা। অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। যে এই যে রাজ্যসভার মধ্যে কতজন সদস্য থাকে? 250 জন সদস্য নিয়ে গঠিত হয় এই রাজ্যসভাটা, এই উচ্চ কক্ষটা। ভারতের মধ্যে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। আর ভারতের মধ্যে 12 জন কি মানে 250 থেকে 12 জন কি হয়? রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত করেন। মানে রাষ্ট্রপতি সেই 12 জনকে মনোনীত করতে পারেন। পরোক্ষভাবে মনোনীত সদস্যদের সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা প্রভৃতি
বিষয়ে পারদর্শী হতে হয়। আর পরোক্ষভাবে মনোনীত যে সদস্যরা রয়েছে তাদেরকে সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা প্রভৃতি বিষয়ে তাদেরকে পারদর্শী হতে হয়। অবশিষ্ট যে 238 জন সদস্য রয়েছে তারা অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচিত হন। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হলো 245। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? 245। তো এখানের মধ্যে আমরা কি দেখলাম? দেখো, প্রথমে গঠন দেখলাম। কিসের গঠন? কেন্দ্রীয় আইনসভার গঠন। কেন্দ্রীয় আইনসভা কি নিয়ে গঠিত হয়? প্রথমত রাষ্ট্রপতি, দ্বিতীয়ত হলো পার্লামেন্টের 2টি কক্ষ। তো পার্লামেন্টের সেই 2টি কক্ষ কি? একটি হলো উচ্চ কক্ষ আর একটি হলো নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ কোনটা? উচ্চ কক্ষ হলো রাজ্যসভা, যেটাকে কাউন্সিল অফ স্টেটস বলা হয়। আর নিম্ন কক্ষ হলো লোকসভা, যেটাকে ইংরেজিতে হাউস অফ পিপল বলা হয়। তো এখন পার্লামেন্টের 2টা কক্ষ কত দেখলাম, কি নাম, উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, সেটা দেখলাম। এখন সেই যে রাজ্যসভা আর যে লোকসভা রয়েছে সেটা কিভাবে গঠিত হয় সেটাও আমার দেখতে লাগবে। তো সেটার মধ্যে প্রথমে দেখলাম রাজ্যসভার গঠনটা। তো রাজ্যসভার গঠনে কি রয়েছে? ভারতের পার্লামেন্টে যে 2টা কক্ষ রয়েছে তার মধ্যে একটা কক্ষ হলো উচ্চ কক্ষ। সেই উচ্চ কক্ষের নামই হলো রাজ্যসভা। আর এই রাজ্যসভার মধ্যে 250 জন সদস্য থাকে। কতজন থাকে? যে ম্যাক্সিমাম 250 জন সদস্যদের নিয়ে গঠিত হয় এই রাজ্যসভাটা। আর তার মধ্যে এই 250-এর মধ্যে 12 জন সদস্যদের, ভারতের মধ্যে 12 জন সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন, মানে রাষ্ট্রপতি তাদেরকে ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করে থাকে। আর পরোক্ষভাবে যাদেরকে অ্যাপয়েন্ট করে থাকে, মনোনীত করে থাকে রাষ্ট্রপতি, সেই সদস্যদের সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা এরকম প্রভৃতি বিষয়ে তাদের পারদর্শী হতে হয়। আর বাদ বাকি যে 238 জন সদস্য রয়েছে তাদেরকে কি করা হয়? নির্বাচিত করা হয়। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে বাকি 238 জনকে নির্বাচিত করা হয়। কোথায় থেকে করা হয়? অঙ্গরাজ্য থেকে করা হয় এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেগুলি থেকে করা হয়। ওকে। আর বর্তমানে এখন যদি প্রেজেন্ট সিচুয়েশনে দেখি, বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হলো 245 জন। ওকে, ম্যাক্সিমাম থাকতে পারে 250 জন, আর কিন্তু বর্তমানে আছে 245 জন। ওকে, সো আশা করি রাজ্যসভার গঠনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আর এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসতে কিন্তু দেখা যায়। এনিওয়ে, নেক্সট রয়েছে লোকসভার গঠন। রাজ্যসভার গঠন তো দেখলাম, এখন আমরা দেখব লোকসভার গঠন। লোকসভা হলো পার্লামেন্টের নিম্ন কক্ষ। লোকসভা কোনটা? পার্লামেন্টের যে 2টা কক্ষ রয়েছে, একটা উচ্চ কক্ষ রাজ্যসভা, একটা হলো নিম্ন কক্ষ। এই নিম্ন কক্ষটাকে হলো লোকসভা। অনধিক 550 জন, মানে ম্যাক্সিমাম 550 জন সদস্য নিয়ে লোকসভা গঠিত হতে পারে। অঙ্গরাজ্য সমূহের নির্বাচিত প্রতিনিধি সংখ্যা অনধিক 530 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের নির্বাচিত প্রতিনিধি সংখ্যা হলো 20। বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা হলো 545। লোকসভা সদস্যের সাধারণ কার্যকালের মেয়াদ হলো কত? 5 বছর। 5 বছর। ওকে, তো লোকসভার গঠনে আমরা কি দেখব? প্রথমত পার্লামেন্টের যে নিম্ন কক্ষটা সেটা হলো লোকসভা। আর লোকসভার মধ্যে ম্যাক্সিমাম কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 550 জন। 550 জন ম্যাক্সিমাম সদস্য নিয়ে গঠিত হয় এই লোকসভা। আর অঙ্গরাজ্য, এই যে 550 জন রয়েছে তাদের মধ্য থেকে 530 জন নির্বাচিত হয়। কোথায় থেকে? অঙ্গরাজ্য সমূহ থেকে। অঙ্গরাজ্য যে সমূহ রয়েছে সেখান থেকে, মানে যেই রাজ্যগুলি, মানে নিজেদের সেই রাজ্যগুলি তারা কি করে থাকে, মানে অঙ্গরাজ্য, যেরকম ধরো ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, এরকম অঙ্গরাজ্যগুলি থেকে নির্বাচিত হয়ে থাকেন সেই প্রতিনিধিরা। কতজন? 530 জন। আর বাদ বাকি যে 20 জন রয়েছে সেই 20 জনকে কেন্দ্রশাসিত যে অঞ্চল রয়েছে সেই কেন্দ্রশাসিত, মানে যেখানে কেন্দ্র, মানে কেন্দ্রেরই মানে শাসন ব্যবস্থা চলছে সেখানে, তো এরকম কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ থেকে নির্বাচিত করা হয় সেই প্রতিনিধিদের। আর কতজন? যে 20 জনদের। কিন্তু বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা হলো 545। ম্যাক্সিমাম তো 550 হতে পারে, কিন্তু বর্তমানে 545। আর এই যে লোকসভার যে সদস্যরা রয়েছে তাদের কার্যকালে যে মেয়াদটা সেটা হলো 5 বছর। তারা তাদের পজিশনের মধ্যে থাকে কত? কার্যকালের মেয়াদ হলো 5 বছর। তো এটা গেল লোকসভার গঠন। তো আশা করি যে পার্লামেন্টের 2টি কক্ষ কি বা কেন্দ্রশাসিত যে কেন্দ্রশাসনের যে গঠনটা বা তারপর রাজ্যসভার গঠন, লোকসভার গঠন, এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পার্টে যেটা আমরা দেখব সেটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। এক কক্ষ বিশিষ্ট কি? এক কক্ষ কি সেটা আমরা একদম প্রথম স্লাইডে কিন্তু দেখেছিলাম। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি।
1 নম্বর ব্যয়বহুল বা অপচয় আশঙ্কা থেকে মুক্ত, যে এক কক্ষ বিশিষ্টের মধ্যে যেহেতু একটা কক্ষই থাকে, সেই কক্ষের মধ্যে ব্যয়বহুলটা যে খরচাটা সেই খরচাটা বা যে কোনো একটা কিছু নষ্ট হয় যে আশঙ্কাটা সেটা থেকে মুক্ত হয়, মানে সেটা কম হয়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে খুবই উপযোগী, মানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য সেটা খুবই উপযোগী। দ্রুত আইন প্রণীত হয়, দায়িত্ব নির্ধারণ সহজ হয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভার কিছু সুবিধা রয়েছে, সেগুলি কি? 1 নম্বর সরকারের ব্যয় কম হয়, যে সরকারের যে ব্যয়টা সেটা কম হয় এই এক কক্ষ বিশিষ্ট আইনসভাতে। 2 নম্বর সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষিত হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের যে লোকেরা রয়েছে তাদের যে স্বার্থ রক্ষিত হয় এই কক্ষ বিশিষ্ট আইনসভার মাধ্যমে। তো এটা হলো একটা সুবিধা, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধা। নেক্সট রয়েছে আরও কিছু সুবিধা। এক কক্ষ আইনসভার বিরোধী রাষ্ট্রবিদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, হেনরি মেন, তারপর রয়েছে লর্ড অ্যাস্টন, লেকি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। তারা কি? তারা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী রাষ্ট্রবিদদের মধ্যে কিছু উল্লেখযোগ্য, তারা হলো কিছু যে উল্লেখযোগ্য ব্যক্তিরা, রাষ্ট্রবিজ্ঞানীগণ। তারপর রয়েছে দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। আগে আমরা দেখেছি পক্ষে যুক্তি, এখন দেখো বিপক্ষে যুক্তি। সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব, যে সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব, যেহেতু খুব দ্রুত আইন প্রণয়নটা করা হয় সেটা আমাদের বেশি চিন্তা করাটা অসম্ভব হয়। সমাজের সব শ্রেণীর প্রতিনিধিত্ব অসম্ভব, সে সমাজের সব শ্রেণীর যে প্রতিনিধিত্ব সেটা অসম্ভব। স্বৈরাচারীর প্রবণতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অনুপযোগী, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অনুপযোগী। নেক্সট রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন কয়েকটি রাষ্ট্রের নাম, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এরকম কয়েকটি রাষ্ট্রের নাম হলো চীন, গ্রিস, বাংলাদেশ, তুরস্ক, তারপর হচ্ছে বুলগেরিয়া প্রভৃতি। এগুলি কিছু রাষ্ট্র যেখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেন, যে দ্বিকক্ষ, এখন আসলো দ্বিকক্ষ। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে কে সমর্থন করেন? লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, লেকি, হেনরি মেন, লর্ড অ্যাক্টন, দুর্গা, গেটে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেন। তো এখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, যেরকম ধরো দিয়ে দিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে কে সমর্থন করেন, নিচে ধরো একটা নাম দিয়ে দিল, 3-4টা নাম দিয়ে দিল, তার মধ্যে থেকে ধরো জন স্টুয়ার্ট মিল আছে, তাহলে আনসারটা এটা হবে, বা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিল তাহলে এগুলি আনসার হবে, বা এরকমও আসতে পারে যে নিচের কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করে, এরকমভাবেও আসতে পারে। ওকে, তো বিভিন্ন ওয়েতে কিন্তু কোশ্চেনগুলি আসতে পারে, বা ধরো এখান থেকেও কোশ্চেন আসতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম, নিচে ধরো দিয়ে দিল চীন দিয়ে দিল, ধরো ভারত দিয়ে দিল, ইউএসএ দিয়ে দিল, নান অফ দ্য অ্যাবাভ দিয়ে দিল, তখন কি হবে? তখন হবে চীন। ওকে, তো এরকম বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে, এক কক্ষ বিশিষ্ট হোক, দ্বিকক্ষ বিশিষ্ট হোক, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তবে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায় প্রতি বছরই। তারপর রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। এখন আমরা দেখব দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। আগে আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি দেখেছিলাম, এখন দেখব দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। 1 নাম্বার সুচিন্তিত আইন প্রণয়ন হয়, এটার মধ্যে চিন্তা করে, মানে সুচিন্তিত করে তারপর আইনটা প্রণয়ন করা হয়। স্বৈরাচারিতার রোধ হয়, জনমতের সুস্থ প্রতিফলন, সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব। এখন দেখব দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। অনাবশ্যক ও ক্ষতিকর, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাতে অপরিহার্য নয়, দায়িত্ব নির্ধারণ করা কঠিন হয়, আইন প্রণয়নে বিলম্ব হয়, যে আইন প্রণয়নে বিলম্ব হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাতে। তো এইগুলো এখানে হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি, আর এখানে হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। নেক্সট পার্টটাতে রয়েছে আইনসভার বিরোধী রাষ্ট্রবিদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেনথাম, আবেসিয়ে, তারপর হচ্ছে যেরকম লেঙ্কি, দেন ফ্র্যাঙ্কলিন প্রমুখ। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম হলো বিধান পরিষদ, যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার যে দ্বিতীয় কক্ষটি রয়েছে, দ্বিতীয় কক্ষটি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিতীয় কক্ষটি রয়েছে তার নাম কি? তার নাম হলো বিধান পরিষদ। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম হলো কি? বিধানসভা। বিধানসভা। যদি বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের নাম কি? বিধান পরিষদ। নিম্নকক্ষের নাম কি? তখন হবে বিধানসভা। নেক্সট রয়েছে
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্ন কক্ষে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যে নিম্ন কক্ষের যে জনগণ রয়েছে সেই নিম্ন কক্ষের জনগণের দ্বারাই নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। বর্তমানে ভারতে 5টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। যে বর্তমানে ভারতে কয়টি রাজ্যের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট রয়েছে, সেটা হবে 5টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আর সেগুলি কি কি? সেগুলি হলো উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর। এই যে 5টা রাজ্য রয়েছে, এই 5টা অঙ্গরাজ্যতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। খুব ভালোভাবে এগুলি মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। লাইক ধরো বললো বর্তমানে ভারতে কোন অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, অপশানে দিয়ে দিল উত্তরপ্রদেশ, দিয়ে দিল সিকিম, দিয়ে দিল ধরো এখানে দিয়ে দিল ত্রিপুরা, নান অফ দ্য অ্যাবাভ, তখন হয়ে যাবে ধরো উত্তরপ্রদেশ। তো এখান থেকে যে কোনো একটাই কিন্তু অপশানে দিতেই পারে। তো আমাদের এই সবগুলির নাম জানা থাকলে যেটাই পরীক্ষাতে আসুক সেটা কিন্তু আমরা আনসার করতে পারবো। এনিওয়ে, নেক্সট রয়েছে আইনসভার উল্লেখযোগ্য কাজ। এখন আমরা দেখব আইনসভার কিছু উল্লেখযোগ্য কাজ, ফাংশন। 1 নাম্বার, আইন প্রণয়ন করা। আইনসভার একটা কাজ হলো আইনটা প্রণয়ন করা। তারপর বাজেট অনুমোদন করা। আইনসভা আইন সংক্রান্ত কাজ, যে আইনসভার আইন সংক্রান্ত কিছু কাজ রয়েছে। কি রয়েছে? আইনসভা সংবিধান নির্দিষ্ট এখতিয়ারের মধ্যে থেকে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। যে আইনসভা সংবিধানে নির্দিষ্ট যে এখতিয়ার রয়েছে সেটার মধ্যে থেকেই প্রয়োজনীয় যে আইন প্রণয়ন করে থাকে। অপ্রয়োজনীয় আইন বাতিল করে দেয় এবং দেশের পরিবর্তিত অবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নতুন আইন প্রণয়ন করেন। মানে আইনসভার আইন সংক্রান্ত কাজের মধ্যে কি আসবে দেখো, আইনসভার সংবিধানে নির্দিষ্ট তার এখতিয়ারের মধ্যে থেকে, তার সীমার মধ্যে থেকেই প্রয়োজনীয় আইনটা প্রণয়ন করে থাকে। আর যদি কোনো আইন প্রয়োজন নেই, সেটা অপ্রয়োজনীয় কোনো আইনকে আবার বাতিলও দিয়ে দিতে পারে। আর দেশে ধর পরিবর্তিত যে অবস্থা, মানে চেঞ্জ হচ্ছে প্রতিটা সিচুয়েশন, সেটার সঙ্গে মানিয়ে সেটার সাথে সামঞ্জস্য বজায় রেখে নতুন আইনও প্রণয়ন করা যেতে পারে। নেক্সট রয়েছে আইনসভার আইন সংক্রান্ত কাজ। আগে কি দেখলাম এখানে শাসন সংক্রান্ত কাজ, আগে দেখলাম আইন সংক্রান্ত কাজ, এখন দেখব শাসন সংক্রান্ত কাজ। আইনসভা শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে না। যে আইনসভাটা শাসন সংক্রান্ত যে ক্ষমতা সেটা ভোগ করে না। এই সভা শুধুমাত্র শাসন বিভাগীয় দায়িত্ব পালন করে থাকে। যে এই সভাটা শুধুমাত্র শাসন বিভাগের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো পালন করে থাকে। আইনসভার বিচার সংক্রান্ত কাজ। আইনসভা কর্তৃক নির্বাচিত উচ্চ পদস্থ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিচার, নিজ সদস্যদের আচার আচরণের বিচার প্রভৃতি বিচার সংক্রান্ত কার্যাবলী আইনসভা পালন করে থাকে। ওকে, তো আইনসভার বিচার সংক্রান্ত কাজ কি? আইনসভার কর্তৃক নির্বাচিত উচ্চ পদস্থ যে সরকারি কর্মচারীরা রয়েছে সেই কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ থাকলে সেটার বিচার করা বা নিজ সদস্যদের আচার আচরণের বিচার করা প্রভৃতি বিচার সংক্রান্ত যে কাজগুলি রয়েছে সেগুলি আইনসভা পালন করে থাকে। ওকে, সো নেক্সট রয়েছে আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা। আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা হলো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি অর্থের অপচয় রোধের জন্য আইনসভা বিগত বছরে সরকারি আয় ব্যয়ের আলোচনা, পরবর্তী বছরের জন্য ব্যয় বরাদ্দ প্রভৃতির মাধ্যমে যে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ কার্যকর করে তাকে আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা বলা হয়। তো এটা গেল আইনসভার প্রধান যে অর্থনৈতিক ক্ষমতা রয়েছে সেটা। এখন আমরা দেখব আইনসভার 2টি নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। সেই 2টি নির্বাচন সংক্রান্ত ক্ষমতা কি? আইনসভা নির্বাচনমূলক কতগুলি কাজ সম্পাদন করে থাকে। যে আইনসভা নির্বাচনমূলক কতগুলি কাজ সম্পাদন করে থাকে, যেমন ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনে আইনসভার সদস্যগণই অংশগ্রহণ করে থাকে। যেরকম ধরো একটা এক্সাম্পল, ভারতের যে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি রয়েছে তাদের নির্বাচনে আইনসভার যে সদস্যরা রয়েছে তারা অংশগ্রহণ করে। সুইজারল্যান্ডের আইনসভা শাসন বিভাগ অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিষদ নির্বাচন করে প্রভৃতি। তো এটা গেল আইনসভার 2টি নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এখন আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। প্রথমে আমরা কনসেপ্ট একদম ডিটেইলে দেখে নিলাম। তো আশা করি তোমরা কাজে আসবে, তোমাদের হেল্পফুল হবে এই ক্লাসটা তোমাদের জন্য। এখন প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। তোমরা আরেকটু ধৈর্য সহকারে ক্লাসটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো।
প্রশ্নোত্তর করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটসটা রয়েছে। তোমাদের কারো সেই নোটস এবং নোটের সাথে ফ্রি মক টেস্টের প্রয়োজন হলে কিংবা আলাদাভাবে অফলাইন মক টেস্টের প্রয়োজন হলে কিংবা ক্লাসেসের প্রয়োজন হলে সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এখন আসি প্রশ্নোত্তরে। 1 নম্বরে রয়েছে, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো লর্ড সভা। যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম লর্ড সভা। যদি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা আর ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো লর্ড সভা। দুইটার মধ্যে কিন্তু কনফিউজ হবে না। এনিওয়ে, নেক্সট রয়েছে 4 নম্বরে, সরকারি কার্যাবলী মূলত কটি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির রচয়িতা মন্তেস্কু। কে? মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 7 নম্বরে রয়েছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন হ্যারল্ড লেস্কি। হ্যারল্ড লেস্কি। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। গ্রেট ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন্স সভা। যে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন্স সভা। যদি ভারতের বলা হয় তাহলে কি হয়ে যাবে? লোকসভা। এনিওয়ে, নেক্সট রয়েছে 10 নম্বরে, ভারতে জরুরি অবস্থা জারি করা হয় কত খ্রিস্টাব্দে? 1975 সালে। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভাকে বিত্তশালীদের দুর্গ বলেছেন রামসে মুর। রামসে মুর। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় ব্রিটেনে। কোথায়? ব্রিটেনে। 13 নম্বর, আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। ভারতের নাম সর্বস্ব শাসক হলেন রাষ্ট্রপতি। ভারতের নাম সর্বস্ব শাসককে? রাষ্ট্রপতি। আর যদি বলা হয় প্রকৃত শাসক তখন হয়ে যাবে প্রধানমন্ত্রী। চীনের আইনসভাকে কি বলা হয়? জাতীয় জন কংগ্রেস। জাতীয় গণ কংগ্রেস। চীনের আইনসভাকে বলা হয় জাতীয় গণ কংগ্রেস। তারপর রয়েছে 16 নম্বর, সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম জাতীয় পরিষদ। সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম হলো জাতীয় পরিষদ। মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হলো 4 বছর। মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার উচ্চকক্ষের নাম হলো সিনেট। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র হলে সিনেট। আর আগে আমরা কি দেখেছিলাম? ভারতে এটা যে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং ব্রিটিশের পার্লামেন্টের উচ্চকক্ষ দেখেছি। আর এখানে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা রয়েছে সেই আইনসভার উচ্চকক্ষের নাম সেটা হলো সিনেট। তো এগুলির মধ্যে কিন্তু কনফিউজড হবে না, এগুলি বারবার তোমরা পড়বে, রিপিটে পড়বে। যত বেশি রিভাইজ করবে তারপর মক টেস্ট দেবে তত ভালো কিন্তু তোমরা স্কোর করতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 20 নম্বরে, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে শাসন বিভাগের। ওকে, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কার? শাসন বিভাগের। একটি বহু পরিচালক শাসক ব্যবস্থা উদাহরণ হলো সুইজারল্যান্ড। আইনসভার জননী বলা হয় ব্রিটেনের পার্লামেন্টকে। আইনসভার জননী কাকে বলা হয়? ব্রিটিশের পার্লামেন্টকে। ব্রিটেনের পার্লামেন্টকে। নেক্সট রয়েছে 23 নম্বরে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল। এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা হলেন ফ্র্যাঙ্কলিন। আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষই একে অপরকে নিয়ন্ত্রণ করে। বলেছেন কে? গ্যাটেল। কে বলেছেন? গ্যাটেল। 26 নম্বরে রয়েছে, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি ভিন্ন মত প্রকাশ করে তবে তা ক্ষতিকারক। কে বলেছেন? আবেসিয়ে। কে বলেছেন? আবেসিয়ে। 27, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বায়নের সঙ্গে তুলনা করেছেন। কে করেছেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জনপ্রিয় কক্ষ বলা হয় নিম্ন কক্ষকে। জনপ্রিয় কক্ষ হলে নিম্ন কক্ষকে। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আমরা এইভাবেই প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকো, পাশে থাকো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 সম্পূর্ণ সিলেবাসের নোটসটাই রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট, ডিটেল ডিসকাশন। তারপর রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার অর এমসিকিউস। তো তোমাদের যাতে নোটসের প্রয়োজন এবং নোটের সাথে বিনামূল্যে একদম সম্পূর্ণ ফ্রিতে স্পেশাল মক টেস্টের প্রয়োজন, তোমরা
আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো। যেটা তোমাদের প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। ক্লাসেস হোক, মক টেস্ট হোক, নোটস হোক, ট্যাট রিলেটেড সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা ক্লাস নিয়ে আসবো এবং পরবর্তী ক্লাসটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দ্য সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।